মৃত্যু হয়েছে। দিল্লির সমর্থনে হাসিনার ১.৫ দশকের স্বৈরশাসন টিকে ছিল। প্রতিবেশী দেশটিতে আশ্রয় নেওয়ার কারণে এখনও তার ফিরে আসা নিয়ে আলোচনা হয়। সম্প্রতি হাসিনার কথোপকথনের বেশ কয়েকটি অডিও প্রকাশিত হয়েছে। সেখানে তার কণ্ঠে এমন শোনা গেছে তিনি বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন, চট করে দেশে ফিরবেন বলে তার দলের এক কর্মীর সাথে আলাপে জানিয়েছেন। এসব অডিও কথোপকথনের সত্য মিথ্যা যাচাই করা সম্ভব নয়। শেখ হাসিনার অতীত রাজনীতি প্রমাণ করে না তিনি খুব সাহসী রাজনীতিক ছিলেন, বরং তার রাজনৈতিক জীবন ছিল আপোষকামিতা ও পলায়নের। শেখ হাসিনার চেয়েও কম নৃশংস স্বৈরশাসকরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আর কখনো দেশে ফিরতে পারেননি। ইরানের মোহাম্মদ রেজা শাহ পাহলভি দৌর্দণ্ড প্রতাপের সাথে দেশ শাসন করেছেন। ইরানকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান কম নয়। তিনি সে সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর শাসকদের মধ্যে পশ্চিমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিলেন। ১৯৭৯ সালে দেশ ছেড়ে যাওয়ার পর রেজা শাহ আর ইরানে ফিরে আসতে পারেননি। মিশর, মরক্কো, মেক্সিকো থেকে বাহামাস সহ নানা দ্বীপ দেশে বাস করে শেষ পর্যন্ত মারা যান মিশরে। এমনকি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা অনেক দেশ তার যথাযথ চিকিৎসা সেবা দিতেও রাজি ছিল না। উগান্ডার স্বৈরশাসক ইদি আমিন ১৯৭৯ সালে পালিয়ে এসেছিলেন সৌদি আরবে। ২০০৩ সালের অগাস্টে সেখানে তার মৃত্যু হয়। আরব বসন্তের সময় ২০১১ সালে তিউনিসিয়া থেকে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নিয়েছিলেন বেন আলী। তিউনিসিয়ায় বিক্ষোভকারীদের হত্যা, মানি লন্ডারিং ও মাদক পাচারের অভিযোগে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। দণ্ড মাথায় নিয়ে ২০১৯ সালে সৌদি আরবে মৃত্যু হয় তিউনিসিয়ার স্বৈরশাসক বেন আলীর। মাত্র ৩ বছর আগে ২০১৪ সালে দেশ ছেড়ে পালিয়ে যান আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি। তালিবানদের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের মুখে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সাথে সাথে আশরাফ গানি হেলিকপ্টার নিয়ে আরব আমিরাতে পালিয়ে যান। যুক্তরাষ্ট্রের সেনারা তার নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ব্যবস্থা পর্যন্ত নেয়নি। এখন আশরাফ গানি কোনো আলোচনাতেই নেই। তিনি আর কখনো আফগানিস্তানে ফিরে আসবেন এমন কল্পনাও করা যায় না। স্বৈরশাসকরা দেশ ছাড়ার পর দেশে ফিরে আসার কথা আর কখনো ভাবেন না। তারা জানেন এর পরিণতি কী হতে পারে। এমনকি তাদের পরবর্তী প্রজন্ম দেশে ফিরে রাজনীতিতে জড়াননি। একমাত্র ব্যতিক্রম দেখা যাচ্ছে ফিলিপাইনের ফার্ডিনান্ড মার্কোসের পুত্রের ক্ষেত্রে। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ষড়যন্ত্র থেমে যায়নি, এখনো চলমান আছে। আমাদের দেশের কিছু রাজনৈতিক দল বিভ্রান্তিমূলক কথা বা বক্তব্য দিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়ে। সকল ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। রবিবার বিকেলে সাতক্ষীরা জেলার কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সদ্য কারামুক্ত সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদুল আলম, সাবেক এমপি কাজী আলাউদ্দিন, শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান, আইনুল ইসলাম নান্টা প্রমুখ জনসভায় বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি। বিএনপি চায় দেশের প্রতিটি সম্ভাবনাকে কাজে লাগাতে। আমরা সম্ভাবনাগুলোকে বের করে আনতে চাই। আমি ৬,০০০ মাইল দূরে থাকলেও আমার মনটা পড়ে থাকে বাংলাদেশে। তারেক রহমান আরও বলেন, সাতক্ষীরায় চিংড়ি চাষের ঘের কেন্দ্রিক বেড়িবাঁধ নিয়ে যে আতঙ্ক, সেই আতঙ্ক কাটাতে বাঁধটি শক্ত মজবুত করতে চাই। এভাবে দেশের প্রতিটি জেলার সম্ভাবনা আছে, সেগুলো বের করে কাজ করতে হবে। বিএনপি শীর্ষ নেতা বলেন, সম্ভাবনাগুলো বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার। জনগণের সরকারই জনগণকে নিয়ে ভাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের ভোটে নির্বাচিত ছিলেন বলেই কৃষকের জন্য খাল খনন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বইয়ের ব্যবস্থা করেছিলেন। জনগণের সরকারই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারবে। স্বৈরাচারের পতন হয়তো হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। সব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়ে জাতীয়তাবাদী সব শক্তিকে সঙ্গে নিয়ে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে, বলেন তারেক।
প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্ত হয়ে কিছু কথা বলছেন। উল্লেখ করে তারেক রহমান বলেন, এজন্য আমাদের সজাগ থাকতে হবে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। বিএনপির শীর্ষ নেতা বলেন, দেশের ভেতরে ও বাইরে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না দেশে গণতন্ত্র ফিরে আসুক। এক যুগেরও বেশি সময় ধরে সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে। কলারোয়া সাতক্ষীরার মানুষ এর প্রমাণ। 2 যুগ ধরে আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশের সম্ভাবনাকে কাজে লাগাতে জনগণের সরকার দরকার। উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে গেলে রাস্তা একটি। ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন 4টি দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভারসেশন। শেখ হাসিনার ভারতে থাকার ব্যাপারে অব্যাহত কূটনৈতিক চাপে রয়েছে মোদী সরকার। তাই চূড়ান্ত গন্তব্য হিসেবে ভারতে থাকতে চাচ্ছেন না হাসিনা। ভারতের দ্য হিন্দু পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা এখন এমন 4টি দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন যেসব দেশে বা তার আশেপাশের দেশে তার নিকটাত্মীয় পরিবারগুলো থাকে। প্রথমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করলেও দেশ দুটি তাকে আশ্রয় দেওয়ার সম্ভাবনা নাকচ করে দেয়। তবে হাসিনা হাল ছাড়েননি। ওই 2 দেশের পাশাপাশি তিনি ফিনল্যান্ড, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আশ্রয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনাকে খুব অল্প সময়ের নোটিসে বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিতে হয়। সেখানে একটি সেফ হাউসে রয়েছেন তিনি। বাংলাদেশ তার পাসপোর্ট বাতিল করে দেয় ভারত হাসিনাকে নিয়ে বিব্রতকর অবস্থায় আছে। ফলে হাসিনা এখন বিকল্প হিসেবে অন্যান্য দেশের সাথে আশ্রয় লাভের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন। ভারত ছাড়লে কোথায় যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী? এ বিষয়ে ভারত সরকার পুরোপুরি নিশ্চুপ। শেখ হাসিনাকে নিয়ে তাদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার কিছুই বলছে না দেশটি। তবে পালিয়ে যাওয়ার পরপর যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, তার মা আপাতত কোথাও যাচ্ছেন না, কোথাও যাওয়ার জন্য আবেদনও করেননি। নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলেও জানান জয়। প্রশ্ন উঠেছে, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে? প্রতিবেদনে বলা হয়, ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেয়, সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে। তার কারণ, কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কোনো বাধ্যবাধকতা থাকবে না। কিন্তু ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের সাথে এক সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপি এবং যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টারের দায়িত্বে রয়েছেন। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে দিল্লিতে বসবাস করেন। এমপি এবং যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টারের দায়িত্বে রয়েছেন। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে দিল্লিতে বসবাস করেন। পাপে পরিপূর্ণ শেখ হাসিনা, ফাঁসি ঠেকাবে কে? এরপর দেখবেন, এদেশের রাজনীতি কলুষিত এবং নোংরা, উপদেষ্টা শারমিন। তারপরে দেখবেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জামায়াত 2টি রোডম্যাপ চেয়েছে, ড. শফিকুর রহমান। আরও দেখবেন, খেলোয়াড় হিসেবে প্রয়োজনীয় নিরাপত্তা সাকিব পাবেন, ক্রীড়া উপদেষ্টা। সবশেষে দেখবেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে যুবকদের প্রশিক্ষণ দেওয়া সহ 10 প্রস্তাব যুব জমিয়তের। এখন বিস্তারিত। আওয়ামী লীগ নেতারা প্রায় অভিযোগ করতেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদের লাখ লাখ নেতাকর্মী প্রাণ হারাবে। সেটি ছিল একটি নিয়মতান্ত্রিক ক্ষমতা বদলের প্রেক্ষাপটের আশঙ্কা। কিন্তু সেই নিয়মতান্ত্রিক পথে আওয়ামী লীগের পতন ঘটেনি। একটি অসম্ভব রক্তক্ষয়ী ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবে শেখ হাসিনা পলায়ন করেন। আওয়ামী লীগ সবসময় রাজনীতিকে রাজনৈতিক উপায়ে মোকাবেলা না করে নির্মম শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করেছে। বাংলাদেশের গত 54 বছরের ইতিহাসে এত রক্তপাত আর ঘটেনি। বিশেষত জুলাই বিপ্লবের সময়কালে যে
নিষ্ঠুরতা, নির্মমতা, নৃশংসতার পরিচয় তারা দেয়, তাতে বিজয় পরবর্তীকালে রক্তপাত অস্বাভাবিক ছিল না। শেখ হাসিনা নির্মমতার সাথে সাথে প্রতারণা কৌশল অবলম্বন করে মায়া কান্না দেখান। অঘটন ঘটন পটিয়সী এই নারীর আদেশে শেষ পরিসংখ্যান অনুযায়ী ৮৭৫ মানুষের প্রাণ গেছে। এছাড়া অভ্যুত্থানে আহত হয়েছেন ২০ সহস্রাধিক মানুষ। অনেকে চক্ষু হারিয়েছেন, অনেকে নিজ অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে চিরকালের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। পুলিশ বাহিনীকে নির্মম গুলি চালানোর আদেশ দিয়েছেন। যে র্যাব গঠিত হয়েছিল সন্ত্রাস থেকে জনগণের জীবন রক্ষার জন্য, সেই র্যাবকে তিনি ব্যবহার করেছেন জনগণের জীবন নেয়ার জন্য। সীমান্ত রক্ষায় নিয়োজিত বিজিবিকে রাজপথে নিয়ে এসেছেন গদি রক্ষার জন্য। অবশেষে সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় টিকতে চেয়েছেন। সেনাবাহিনী প্রধানের গণমুখী ও কৌশলী সিদ্ধান্তের কারণে দেশ আরও রক্তপাত থেকে রেহাই পেয়েছে। বিক্ষুব্ধ লাখ লাখ মানুষ গণভবনে অথবা অন্যত্র যেভাবে তাদের ক্রোধের প্রকাশ ঘটিয়েছে, সেখানে পরবর্তীকালে রক্তপাত ঘটেছে খুব কম ক্ষেত্রেই। যেখানে তাদের আশঙ্কা ছিল লাখ লাখ মানুষের, সেখানে মৃতের সংখ্যা প্রায় শূন্যের কোটায়। জনগণ বিপ্লবের নেতা শিক্ষার্থী সমন্বয়কারীদের আবেদন রক্ষা করেছে। রাজনৈতিক নেতাকর্মীরা সহনশীলতার আবেদন জানিয়েছিলেন। বিপ্লবী সরকার তথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের আকুল আবেদনে সাড়া দিয়েছে মানুষ। আইন তারা নিজের হাতে তুলে নেয়নি। ১৭ বছরের আঘাতের প্রতিঘাত করেনি মানুষ। হিংসার বদলে প্রতিহিংসা প্রদর্শন করেনি জনগণ। জনগণের বিপ্লবের মোকাবেলায় তিনি পলায়ন করেছেন। তাদের শত শত নেতাকর্মীও নির্ভরতার দেশে পলায়ন করেছেন। অনেকে অবশ্য সেই পলায়ন পথে হেস্তনেস্ত হয়েছেন। অন্যেরা মুজিব কোট খুলে লুঙ্গি পরেছেন, কেউ বা আবার দাড়ি কামিয়ে জনতার আক্রোশ থেকে রক্ষা পেতে চেয়েছেন। বড় বড় ডাক সাইটে নেতা গর্তে ঢুকে